আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা লাইভে আছো একটু জানাও আমাকে। আমি আন্তরিকভাবে দুঃখিত, নেটওয়ার্কজনিত সমস্যার কারণে আমি টাইমলি ক্লাসটা শুরু করতে পারিনি, এই জন্য আমি দুঃখিত। নেটওয়ার্ক সমস্যার জন্য দেরি হয়, আমি খুবই দুঃখিত। যারা যারা লাইভে আছো তোমরা তোমাদের রোল নাম্বার লিখে ফেলো, কারণ অ্যাটেন্ডেন্স কাউন্ট করা হবে। 43, 46, তারপর হচ্ছে 510 প্রেজেন্ট, 21, 35। তোমরা যারা প্রেজেন্ট আছো প্লিজ তোমাদের রোল নাম্বারটা লিখে ফেলো। 18, 7 জনকে উপস্থিত দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, 6 জন রোল নাম্বার লিখেছো, আরেকজন রোল নাম্বার লিখুনি, রোল নাম্বারটা প্লিজ লিখে ফেলো। তোমাদের অ্যাটেন্ডেন্স কিন্তু কাউন্ট করা হবে প্রত্যেক ক্লাসে, কাজে ক্লাসের শুরুতে অবশ্যই রোল নাম্বারটা লিখে ফেলবে প্রত্যেকেই। আর অন্য আইডি ইউজ করলে সেক্ষেত্রে নামটাও উল্লেখ করবে রোলের সাথে। 31 প্রেজেন্ট। নেটওয়ার্কজনিত সমস্যার কারণে আমার আজকে দেরি হয়েছে ক্লাসটা শুরু করতে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর কি কেউ প্রেজেন্ট আছো তোমরা? আরেকটা কথা ক্লাসের শুরুতে বলে নেই, তোমরা দেখা যায় ক্লাস চলাকালীন সময়ে তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে অনেকে চলে যাও ক্লাস না করে, এটা করবে না প্লিজ। কারণ ক্লাসের লেকচার না শুনলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আসলে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসবে। কাজেই তোমরা চেষ্টা করবে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে, কারণ 45 মিনিটের ক্লাস আমরা মাত্র সপ্তাহে ম্যানেজমেন্টের উপর 2টা ক্লাস পাই। কাজেই 2টা ক্লাস অবশ্যই একটু ধৈর্য সহকারে শুনবে আর ক্লাসের শুরু থেকে শেষ সময় থাকার চেষ্টা করবে। কারণ আমি দেখা যায় প্রত্যেক ক্লাসে পড়া শেষে বোর্ড কোশ্চেন সলভ করে থাকি, তোমাদেরকে বলা হয়ে থাকে উত্তরগুলো বের করার জন্য। কাজেই ক্লাসটা করলে তোমরা বুঝতে পারবে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে, এবং চ্যাপ্টার সম্পর্কেও তোমাদের কোনো সমস্যা থাকলে সে বিষয়েও আমরা জানতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই আমাদের নবম অধ্যায়ের। আর বাকি যারা আসবে অবশ্যই ক্লাসে রোল নাম্বারটা লিখে ফেলবে। 12 জন প্রেজেন্ট দেখা যাচ্ছে, কিন্তু অ্যাটেন্ডেন্সের রোল নাম্বার দিয়েছো মাত্র 6, 7, 8, 10 জন দিয়েছো। তার মানে কি 10 জন প্রেজেন্ট? তো আমি তো দেখতে পাচ্ছি যে 12 জন প্রেজেন্ট আছো। যারা রোল নাম্বার লেখো নাই অবশ্যই রোল নাম্বারটা লিখে ফেলো প্লিজ, নইলে কিন্তু অ্যাবসেন্ট ধরা হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা যারা পরে আসবে অবশ্যই রোল নাম্বারটা লিখে ফেলবে। আমরা তাহলে শুরু করে দেই। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম বিজিএমইএ নিয়ে এবং শিল্প ও বণিক সভা সমিতি এবং এক্সপোর্ট প্রমোশন ব্যুরো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব তোমার 34 প্রেজেন্ট। আজকে আলোচনা করা হবে নবম অধ্যায়ের ওপরে, তোমার সাবটা আসিয়ান, তারপরে হচ্ছে তোমার এই WTO, ইউরোপিয়ান ইউনিয়ন, এগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। শুরুতে আলোচনা করব সাবটা নিয়ে। তোমরা অবশ্যই পূর্ণরূপগুলো পড়ে ফেলবে, প্রত্যেকটার পূর্ণরূপ, যতগুলো পূর্ণরূপ আছে এই চ্যাপ্টারে, কারণ পূর্ণরূপগুলো জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাবটার পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট। তোমরা খাতা থাকলে সামনে লিখে রাখো। সবাই দেখতে পাচ্ছ, সাবটার পুনরূপ হচ্ছে সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট। এই সাবটা তোমার সারভুক্ত দেশসমূহ নিয়ে গঠিত হয়েছে। সারভুক্ত দেশ বর্তমানে হচ্ছে 8টি, শুরুতে 7টি ছিল এবং সর্বশেষ সদস্য হচ্ছে তোমার আফগানিস্তান। এখন এই সার্কের পূর্ণরূপ কি এটা নিয়ে আমরা একটু লিখি, অনেক সময় জ্ঞানমূলক হিসেবে এসে থাকে যে সার্কের পূর্ণরূপ কি। সার্কের পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান
সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্কের পুনরূপ কি? অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে এসে থাকে, আবার এমসিকিউ হিসেবে এসে থাকে। সার্কের পুনরূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। অবশ্যই মনে রাখবে প্রত্যেকটার পুনরূপ। এবার আসা হচ্ছে সাফটার পুনরূপ কি? সাফটার পুনরূপ হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। খেয়াল রাখবে এটা কিন্তু এরিয়া হবে, অ্যাগ্রিমেন্ট না, এই জিনিসটা খেয়াল করবে, অনেক সময় তোমরা ভুল করো। সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। তাহলে দেখো আমরা তিনটা পুনরূপ পেলাম যে সাফটা তোমার সার্কভুক্ত দেশ নিয়ে গঠিত। সার্কের সদস্য হচ্ছে বর্তমানে 8টি এবং সর্বশেষ সদস্য হচ্ছে আফগানিস্তান। মনে রাখবে অনেক সময় এমসিকিউ হিসেবে এসে থাকে যে সার্কের সর্বশেষ সদস্য কোনটা এবং সাফটার বর্তমান সদস্য কত। সাফটার বর্তমান সদস্য হচ্ছে তোমার সদস্য সংখ্যাগুলো অবশ্যই এমসিকিউর জন্য পড়বে। সদস্য সংখ্যা হচ্ছে 8। ঠিক আছে, 8টা দেশ এই তোমার দেশের সমন্বয়ে এই সাফটা গঠিত হয়েছে এবং সার্কভুক্ত দেশসমূহ তোমার নিজেদের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এবং সম্প্রসারণ করার লক্ষ্যে যে চুক্তিতে আবদ্ধ হয় তাকেই বলা হয়ে থাকে তোমার সাফটা। তাহলে সাফটা আমরা কি জানতে পারলাম যে সার্কভুক্ত দেশগুলো কি করে নিজেদের তোমার বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এবং সম্প্রসারণ করার লক্ষ্যে যে চুক্তিটা সম্পাদন করে থাকে নিজেদের মধ্যে তাকেই বলা হয়ে থাকে সাফটা। ঠিক আছে, সাফটা সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট, তার মানে চুক্তি করে থাকে তাদের নিজেদের মধ্যে এবং সার্কভুক্ত দেশগুলোর সমন্বয়ে এটা গঠিত হয় এবং এর সদস্য সংখ্যা হচ্ছে 8। এবং 1995 সালে ঢাকায় প্রথম তোমার সার্ক সম্মেলন গঠিত হয়ে থাকে। তাহলে এটাও মনে রাখবে এমসিকিউর জন্য যে সার্ক সম্মেলন প্রথম কোথায় সংগঠিত হয়? ঢাকায় 1995 সালে। এটা খেয়াল রাখবে এমসিকিউর জন্য। 1985 সালে তোমার এই সার্ক সম্মেলনটা হয়ে থাকে। 1985 সালে ঢাকায় প্রথম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়। তোমরা অবশ্যই এমসিকিউর জন্য এগুলো পড়বে, কারণ এমসিকিউতে তোমার পুনরূপ আসে, সদস্য সংখ্যা আসে এবং সালগুলো যে কত সালে কোন সংস্থা গঠন করা হয়েছে, এজন্য তোমরা এটা খেয়াল করে কেয়ারফুলি পড়বে। পরবর্তীতে তোমার 1995 সালের মে মাসে ভারতের নয়াদিল্লিতে তোমার সার্কের 8ম সম্মেলন গঠিত হয় এবং সেখানে এই যে সাফটা চুক্তি আছে সেটা বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত নেওয়া হয় এবং তা কার্যকর করা হয় 1995 সালের 8ই ডিসেম্বর। মনে রাখবে এমসিকিউর জন্য। এবং এই সহযোগিতাটা নিজেদের মধ্যে এই সার্কভুক্ত দেশগুলোর মধ্যে তোমার সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে 2004 সালে তোমার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তোমার এই সাফটা চুক্তি স্বাক্ষরিত হয়। খেয়াল রাখবে কত সালে? তোমার 2004 সালে এই সাফটা চুক্তি তোমার কি করা হয়ে থাকে? 2004 সালে পাকিস্তানের ইসলামাবাদে তোমার এই দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়। সালে দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়। ঠিক আছে, তাহলে খেয়াল করবে যে এই কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং কোন কোন সম্মেলন কোন কোন দেশে কোথায় কখন অনুষ্ঠিত হয় সেগুলো অবশ্যই এমসিকিউর জন্য পড়বে। এবং এই সাফটা চুক্তিটার প্রধান 2টা বিষয় হচ্ছে, একটা হচ্ছে সেন্সিটিভ লিস্টের পণ্যের সংখ্যা কমানো এবং যে সকল পণ্য সেন্সিটিভ সেই সকল পণ্যের ক্ষেত্রে তোমার ট্যারিফের যে হার রয়েছে সেটা তোমার 0% থেকে 5%-এর মধ্যে কমিয়ে আনাই হচ্ছে এর প্রধান 2টি উদ্দেশ্য। আচ্ছা, তাহলে আমরা এবার জানতে পারলাম সাফটা সম্পর্কে। এবার আমরা জানবো আসিয়ান নিয়ে। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সংস্থা হচ্ছে আসিয়ান, দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রসমূহের সমন্বয়ে এই আসিয়ানটা গঠিত হয়ে থাকে। অবশ্যই পূর্ণরূপগুলো বানান সুন্দর মতো ভালো মতো পড়বে যাতে ভুল না হয়। শুরুতে পূর্ণরূপটা লিখে নিচ্ছি, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। লিখে রাখো তোমরা মনে রাখার সুবিধার্থে।
তোমাদের বইতে আলাদা করে দেওয়া সাউথ ইস্ট আলাদা করে দেওয়া, তোমরা অবশ্যই আলাদা করে লিখবে না, একসাথে লিখবে সাউথ ইস্ট এশিয়ান নেশনস। তার মানে এই তোমার দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রসমূহের সংস্থাটাই হচ্ছে তোমার এই আসিয়ান, এবং দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলো নিয়েই তোমার এই আসিয়ানটা গঠিত হয়েছে, এবং এর রাষ্ট্রসমূহ এবং সদস্য সংখ্যা হচ্ছে 10। তোমরা লিখে রাখো, কারণ মনে রাখার সুবিধার্থে, তোমাদের পরে ভুল হবে না। এমসিকিউ শনাক্তে অনেক সময় এসে থাকে যে আসিয়ানের সদস্য সংখ্যা কত। সদস্য সংখ্যা হচ্ছে 10, এবং এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? তোমার 1967 সালের 8ই আগস্ট। তোমার 1967 সালের 8 আগস্ট, মনে রাখবে, 8 আগস্ট প্রতিষ্ঠা লাভ করে। তাহলে দেখো কত সালে প্রতিষ্ঠা লাভ করে থাকে? 1967 সালের 8ই আগস্ট। দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটা দেশ নিয়ে, দক্ষিণ পূর্ব এশিয়ার কয়টা দেশ নিয়ে গঠিত হয়? মনে রাখবে 10টা দেশ নিয়ে এই আসিয়ান গঠিত হয়। এবং তোমার 2011 সালে পূর্ব তিমুর নতুন সদস্য হিসেবে যোগ দেওয়ার আবেদন করলেও এখনও পর্যন্ত যোগ দিতে পারেনি। যদি যোগ দেয় তাহলে সেক্ষেত্রে সদস্য সংখ্যা বেড়ে হবে তোমার 11, আর এ পর্যন্ত তোমার 10 জনই আছে। এবং এর উদ্দেশ্য হচ্ছে, এই আসিয়ানের উদ্দেশ্য হচ্ছে তোমার এই যে সদস্যভুক্ত দেশগুলো আছে সেগুলোর মধ্যে কি করবে? বাণিজ্য চুক্তি বৃদ্ধির লক্ষ্যে এটা এর যাবতীয় কার্যক্রম পরিচালনা করে থাকে। আচ্ছা, তোমাদের কি কারো লেখা বুঝতে অসুবিধা হচ্ছে? দেখো তো, সবাই বুঝতে পারছো? যদি সমস্যা হয় আমাকে একটু বলবে। আচ্ছা, সদস্য দেশগুলোর মধ্যে কি করবে? বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যেই এটা শুরু থেকে কাজ করে আসছে এই সদস্য দেশগুলো একসাথে। এবং তোমার 1992 সালে তোমার জানুয়ারি মাসে এই আসিয়ানভুক্ত দেশগুলো সমন্বয়ে তোমার আসিয়ান ফ্রি ট্রেড এরিয়া গঠন করে। আফটা, খেয়াল করো, আফটার পুনরূপ কি? লিখে রাখো, আফটার পুনরূপ হচ্ছে আসিয়ান ফ্রি ট্রেড এরিয়া, খেয়াল রাখবে। আসিয়ান ফ্রি ট্রেড এরিয়া। আচ্ছা, অ্যাটেন্ডেন্স তো অনেকেই দিচ্ছ দেখলাম, কিন্তু উপস্থিত এখন দেখা যাচ্ছে 12 জন। অ্যাটেন্ডেন্স তো অনেক দিয়ে দিলে, 15-16 ক্রস করবে, কিন্তু বাকিরা কোথায় গেলে? ক্লাসের শুরু থেকে অবশ্যই চেষ্টা করবে শেষ পর্যন্ত থাকার জন্য, বারবার বলা হচ্ছে তোমাদেরকে। দেখো এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কি না? দেখো তো এখন বোঝা যায় কি না? লেখা ক্লিয়ার বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে এই আফটা কি করে গঠন করা হয়েছে? তোমার এই বাণিজ্যটাকে করার লক্ষ্যে, সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে এই আসিয়ান ফ্রি ট্রেড এরিয়া গঠন করা হয় 1992 সালে। কত সালে? 1992 সালে গঠন করা হয়, খেয়াল রাখবে। এবং পরবর্তীতে তোমার 2015 সালে এই সংস্থাটাকে আরও ইউরোপিয়ান ইউনিয়নের আদলে আসিয়ান ইকোনমিক কমিউনিটিতে পরিণত করা হয়। আসিয়ান ইকোনমিক কমিউনিটি, AEC। তোমরা দেখতে পাবে যে AECর পুনরূপ হচ্ছে আসিয়ান ইকোনমিক কমিউনিটি। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্নের জন্য এবং সৃজনশীলের জন্য। যতগুলো সাল আছে তোমরা অবশ্যই চেষ্টা করবে মনে রাখতে এবং পুনরূপ সহকারে। এছাড়াও তোমার আসিয়ানের একটা বড় দিক হচ্ছে যে এই সংস্থাটা অন্য দেশ এবং বিভিন্ন সংস্থার সাথে চুক্তি সম্পাদন করে, যা তোমার কি করে থাকে?
সদস্য রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে এই সংস্থাটা কিসের সাথে জড়িত। তোমার এই সদস্য দেশগুলো রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের সাথে সম্পর্কিত এবং তারা নিজেদের বাণিজ্যিক তোমার কার্যক্রম উন্নয়নের লক্ষ্যে একত্রিত হয়ে থাকে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি রাষ্ট্র নিয়ে এই আসিয়ান গঠিত হয়ে থাকে। ওয়ালাইকুম আসসালাম। তাসিন, এত লেট কেন? আচ্ছা, তাহলে আমরা সাফটা এবং আসিয়ান নিয়ে আলোচনা করলাম। এ পর্যন্ত সবার ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা পরবর্তী টপিক বিমস্টেক নিয়ে আলোচনা করব। বিমস্টেক, শুরুতে আসো। বিমস্টেকের পুনরূপ হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। খেয়াল রাখবে। আমি লেখার সাথে সাথে চেষ্টা করবে একটু লিখে ফেলতে, তাহলে তোমাদের নোট হয়ে যাবে। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল এই বিমস্টেক গঠন করা হয় তোমার 1997 সালে। 1997 সালের জুন মাসে। আচ্ছা, তাহলে বিমস্টেক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1997 সালের জুন মাসে প্রতিষ্ঠিত হয় এবং তোমার প্রথমে এটা 4টা দেশ যোগ দেয় এবং পরবর্তীতে আরও বিভিন্ন দেশ বিমস্টেকে যোগ দেয় এবং বর্তমানে এর সদস্য দেশ হচ্ছে 7টি। মনে রাখবে, সদস্য দেশ 7টি। সদস্য সংখ্যাগুলো আবারও বলছি, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, সদস্য সংখ্যা এবং পুনরূপ। তাহলে বিমস্টেকের সদস্য হচ্ছে 7টা এবং 97 সালের জুন মাসে কোন দেশে প্রতিষ্ঠিত হয়? ব্যাংককে। এবং এটা বিভিন্ন লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে তোমার গঠন করা হয়েছে। বিভিন্ন দেশের অর্থনৈতিক, এই 7টি দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে এই বিমস্টেক গঠন করা হয়ে থাকে এবং এটা তোমার কি করে থাকে? সদস্যভুক্ত দেশগুলো তোমার যেই রয়েছে সেগুলোর বিভিন্ন ক্ষেত্র উন্নয়নের লক্ষ্যে এটা কাজ করে থাকে এবং এটা ঢাকায় এর একটা সম্মেলন অনুষ্ঠিত হয় 1998 সালে এবং সেখানে তোমার 6টা খাতকে চিহ্নিত করা হয়ে থাকে, যেমন বাংলাদেশের নেতৃত্বে কারা কারা ব্যবসা এবং বিনিয়োগ করবে, পরিবহন, যোগাযোগ, তারপর হচ্ছে তোমার শক্তি সম্পদের, পর্যটন, প্রযুক্তি, সব কিছুই এটা তদারকি করে থাকে এবং কৃষি ব্যবস্থা, গণস্বাস্থ্য, দারিদ্র্য দূরীকরণেও এই সংস্থাটা কাজ করে থাকে। এবং তোমার এই বাংলাদেশও তোমার এই বিমস্টেকের একটা সদস্য। বাংলাদেশ, তারপরে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এগুলো একটু মনে রাখবে দেশগুলা, নেপাল, ভুটান এবং মায়ানমার। অনেক সময় বলা হতে পারে এমসিকিউতে যে কোন কোন দেশ বিমস্টেকের সদস্য। আমি একটু লিখে দিচ্ছি তোমাদের মনে রাখার সুবিধার্থে। অনেক সময় বলতে পারে এমসিকিউতে যে সদস্যভুক্ত দেশ কোনটি, আবার বলা হতে পারে যে বিমস্টেকের সদস্যভুক্ত দেশ নয় কোনটি। দুইভাবেই প্রশ্ন থাকতে পারে। এই 7টা দেশ হচ্ছে তোমার বাংলাদেশ, ভারত, তারপর হচ্ছে শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তারপর মায়ানমার, পরবর্তীতে 2004 সালে নেপাল এবং ভুটান এই বিমস্টেকের সদস্য হয় এবং এই সংস্থাটার উদ্দেশ্য হচ্ছে তোমার
ব্যবসা বিনিয়োগ ক্ষেত্রে সম্প্রসারণ করা, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটানো, শক্তি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং প্রযুক্তির উন্নয়ন ঘটানো এবং অপরাধ প্রবণতা দমন করা, দুর্নীতি দমন করা এবং প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। তারপরে আসা হচ্ছে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। খেয়াল করো, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তোমার দীর্ঘ আলোচনা এবং অনেক প্রচেষ্টা এবং উন্নয়ন ধারার মধ্য দিয়েই এই বিশ্ব বাণিজ্যকে সকলের জন্য কল্যাণকর করতে তোমার যে প্রতিষ্ঠা কাজ করছে সেটাই হচ্ছে তোমার WTO। এবং এটা 1948 সালের 1 জানুয়ারি কিউবার রাজধানী হাভানায় 23টা দেশের রাষ্ট্রপ্রধানদের সম্মেলনে একটা গ্যাট চুক্তি সম্পাদন করা হয়। গ্যাট চুক্তির সম্পাদন করা হয় কত সালে? 1948 সালে। খেয়াল রাখবে, গ্যাট চুক্তি সম্পাদিত গ্যাট চুক্তি মানে একটা সম্মেলন করা হয়, সেখানে চুক্তি সম্পাদন করা হয় তোমার 1948 সালে জানুয়ারি মাসে। এবং এই গ্যাট চুক্তির ক্ষেত্রে তোমার এই নবতর সংস্করণই হচ্ছে এই WTO। এই গ্যাট চুক্তি গ্যাট সম্মেলনেই তোমার এই WTO গঠন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে। এবং তোমার 1995 সালের জানুয়ারি মাসে এই WTO কাজ শুরু করে। WTO কাজ শুরু করে কত সালে? এটা মনে রাখবে MCQর জন্য। কাজ শুরু করে 1995 সালের 1 জানুয়ারির 1 তারিখে। এবং এর সদর দপ্তর হচ্ছে তোমার সচিবালয় নামে থাকতে পারে MCQতে, সচিবালয়, প্রধান অফিস নামে থাকতে পারে, আবার তোমার কি নামে থাকতে পারে? সদর দপ্তর। 3 নামেই থাকতে পারে, ঠিক আছে? একটাই নাম হবে, সেটা হচ্ছে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায়। আমরা আরেকটা MCQ পেলাম গুরুত্বপূর্ণ, যে তোমার WTO কাজ শুরু করে 1995 সালের 1 জানুয়ারি এবং সচিবালয়, প্রধান অফিস বা সদর দপ্তর হচ্ছে WTO সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায়। অনেক সময় বলা হতে পারে জেনেভা থাকতে পারে MCQতে, আবার সুইজারল্যান্ড থাকতে পারে, যেটাই হোক তোমরা অবশ্যই দুইটাই মনে রাখবে যে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় WTO সদর দপ্তর বা প্রধান অফিস অবস্থিত। এবং এই তোমার এই WTOর মধ্যে আরেকটা হচ্ছে যে গ্যাটের পুনরূপটা অবশ্যই ভালো মতো পড়বে। গ্যাটের পুনরূপ হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। খেয়াল রাখবে, পুনরূপগুলো তোমরা একটা খাতার মধ্যে লিস্ট করে পড়বে, নোট করার মতো করে। পুনরূপ, সদস্য সংখ্যা এবং তারপরে হচ্ছে তোমার কত সালে প্রতিষ্ঠিত হয় এবং কোনটার রাজধানী কোথায় অবস্থিত, কোন কোন দেশ নিয়ে গঠিত, এগুলো অবশ্যই MCQর জন্য পড়বে। এবং এই বিশ্ব বাণিজ্য সংস্থার মাধ্যমে তোমার সার্বভৌমত্ব বিভিন্ন দেশের যে বাণিজ্য সংক্রান্ত বিরোধ রয়েছে সেগুলো নিষ্পত্তি করা হয়ে থাকে। এবং গ্যাট সম্পাদিত বিভিন্ন চুক্তিসহ উরুগুয়ে রাউন্ডে গৃহীত সকল চুক্তি বাস্তবায়ন করার উদ্দেশ্যে এই WTO প্রতিষ্ঠা লাভ করে থাকে। এবং এটা তোমার কি করে থাকে? উন্নয়নশীল দেশের বাণিজ্য নীতি নির্ধারণ করে থাকে এবং কারিগরি সহযোগিতা এবং প্রশিক্ষণের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি এই WTO গ্রহণ করে থাকে। আচ্ছা, রোলগুলা তোমরা দিয়ে দিবে এবং ক্লাসের শুরুতে দেওয়ার চেষ্টা করবে। তারপরে দেখো হচ্ছে, এবং এছাড়াও তোমার বিশ্বের অন্যান্য আন্তর্জাতিক, আঞ্চলিক এবং গোষ্ঠীগত সংস্থা সমূহের মধ্যে সহযোগিতা
উন্নয়নের লক্ষ্যেও তোমার ডব্লিউটিও কাজ করে থাকে এবং বিভিন্ন ধরনের বাণিজ্য সংক্রান্ত নীতিমালার বাস্তবায়ন, পর্যালোচনা এবং সেই সকল নীতিমালাগুলো তোমার কি করে থাকে, সংশোধনমূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়ে থাকে এই ডব্লিউটিওর মাধ্যমে। আচ্ছা, লোডশেডিংয়ের জন্য দেরি হয়েছে, ঠিক আছে, সমস্যা নেই। আজকে আমারও একটু দেরি হয়েছে নেটওয়ার্কের সমস্যার জন্য ক্লাস শুরু করতে। আচ্ছা, এখানে তোমরা আরেকটা জিনিস করবে, এই স্বল্পোন্নত দেশকে ইংরেজিতে বলা হয়ে থাকে লিস্ট ডেভেলপড কান্ট্রিজ। একটু লিখে রাখো, পুনরূপগুলো যতগুলো আছে আমি লিখে দিচ্ছি। এলডিসির পুনরূপ, এলডিসির পুনরূপ হচ্ছে লিস্ট ডেভেলপড কান্ট্রিজ। হ্যাঁ, স্বল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যেও তোমার বিভিন্ন ধরনের বাণিজ্যিক নীতি নির্ধারণ এবং তাদেরকে কারিগরি সহযোগিতা ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে থাকে এই ডব্লিউটিও। ঠিক আছে, এলডিসির পুনরূপ হচ্ছে স্বল্পোন্নত দেশকে সংক্ষেপে ইংরেজিতে এলডিসি বলা হয়ে থাকে, লিস্ট ডেভেলপড কান্ট্রিজ। এবং বাংলাদেশে তোমার বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে তোমার ডব্লিউটিও সেল গঠন করা হয়েছে এবং এই সেল কি করে থাকে, স্বল্পোন্নত যে লিস্ট ডেভেলপ যে কান্ট্রিজগুলো রয়েছে সেগুলোতে তোমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং আন্তর্জাতিক বাজারে তোমার পণ্যের, বাংলাদেশে যে সকল পণ্য রয়েছে সেগুলোকে শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা পাওয়ার জন্য এই ডব্লিউটিও সেল বাংলাদেশে কাজ করে যাচ্ছে নিরন্তর। এবং বাংলাদেশ এখনও ডব্লিউটিওর বিভিন্ন অঙ্গ সংগঠন ও কার্যক্রমের সাথে সক্রিয়ভাবে সম্পর্কযুক্ত রয়েছে। তাহলে আমরা জানতে পারলাম যে তোমার বাংলাদেশে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে তোমার ডব্লিউটিও সেল কাজ করে যাচ্ছে এবং বাংলাদেশের যে সকল পণ্যগুলো রয়েছে সেগুলোকে বিদেশে, বাইরের দেশে শুল্কমুক্ত এবং কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা পাওয়ার লক্ষ্যে তোমার এই ডব্লিউটিও সেল কাজ করে যাচ্ছে। এই জিনিসটা তোমরা মনে রাখবে। তারপরে আসা হচ্ছে আমাদের আজকের চ্যাপ্টারের লাস্ট টপিক হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। দেখো তো তোমরা সবাই দেখতে পাচ্ছ কিনা এগুলা? অবশ্যই লিখে পড়বে, আমি যেভাবে পড়াচ্ছি এভাবে যদি লিখে পড়ো তাহলে আশা করি তোমাদের পরীক্ষায় আসলে এমসিকিউ বা জ্ঞানমূলক হিসেবে আসলে তোমাদের ভুল হবে না এবং সৃজনশীল শনাক্তেও ভুল হবে না। সৃজনশীল শনাক্তের জন্য তোমাদের কাজ হবে এই প্রত্যেকটা সংস্থা কি কি উদ্দেশ্যে গঠন করা হয়েছে, কি কি কার্যাবলী সম্পাদন করছে, সেইগুলো তোমরা মনে রাখলে আশা করি উদ্দীপক শনাক্তে ভুল হবে না। কারণ অনেক সময় উদ্দীপকে যে কোনো একটা সংস্থা দিয়ে বলা হতে পারে যে উদ্দীপকে কোন ধরনের সংস্থার কথা বলা হয়েছে। হ্যাঁ, মার্কেটিং ম্যাথ ক্লাসটা জন্মাষ্টমী ছুটির জন্য নিতে পারিনি। তোমাদের আগামী মঙ্গলবার ইনশাল্লাহ আমার ক্লাস আছে তোমাদের সাথে। আগামী মঙ্গলবার মার্কেটিং ক্লাসে উৎপাদন ক্ষমতা যে অধ্যায়টা আছে, ম্যাথ আছে, আমরা ম্যাথ সলভ করব। তোমরা সবাই প্রেজেন্ট থাকবে আশা করি, কারণ ম্যাথ কিন্তু প্রত্যেক পরীক্ষা, বোর্ড পরীক্ষায় থাকে। এজন্য অবশ্যই ক্লাসটা মিস করবে না। তোমরা যারা আছো সবাই চেষ্টা করবে ওই ক্লাসটা অ্যাটেন্ড করতে। আগামী মঙ্গলবার ইনশাল্লাহ আমি মার্কেটিং উৎপাদন ক্ষমতার যে অঙ্কগুলো আছে, আমরা সূত্র আলোচনা করেছিলাম আগের ক্লাসে, অঙ্ক শুরু করে দিব আমরা মঙ্গলবার ইনশাল্লাহ। তোমরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত থেকো এবং চেষ্টা করবে আমি যখন লিখবো আমার সাথে সাথে লিখে অঙ্কগুলো সলভ করতে। আমি বোর্ড কোশ্চেনগুলো সলভ করাবো, কাজে তোমরা প্রস্তুত থেকো এবং লিখে লিখে পড়ার একটা প্র্যাকটিস করো, কারণ লিখে না পড়লে কিন্তু মনে থাকবে না। দেখা যাবে আমি ক্লাস শেষে চলে গেলাম, তোমাদের খাতায় কিছু রইলো না, তখন দেখা যাবে এই ভিডিওটা তোমাদের আবার দেখতে হবে। কিন্তু তোমরা যদি সাথে সাথে লিখে পড়ো তাহলে দেখা যাবে কি আর তোমাকে আর দেখতে হবে না, ভিডিওটা আবার রিপিট করে দেখার কোনো দরকার হবে না। এইটা একটা সুযোগ লাইভ ক্লাসের, যে লাইভ ক্লাসে অ্যাটেন্ড করলে সাথে সাথে তুমি যদি লেকচারের সাথে সাথে আগাও, সাথে সাথে লিখে পড়ো, তাহলে দেখা যাবে তোমার আর কোনো সমস্যায় আশা করি হবে না। আর কোনো সমস্যা থাকলেও আমাকে সেক্ষেত্রে জানাবে। আচ্ছা, তাহলে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, আরেকটা গুরুত্বপূর্ণ সংগঠন। তোমার ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশ হচ্ছে, লিখে রাখো তোমরা, 27।
আচ্ছা, ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ে একটু আলোচনা করি শুরুতে। ইউরোপিয়ান কমিউনিটি 1992 সালে তাদের মধ্যকার অর্থনৈতিক বন্ধনকে মজবুত করে তোমার নিজেদের অর্থনৈতিক শক্তি এবং কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে এই ইউরোপীয় ইউনিয়ন কাজ করে থাকে। এবং এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে তোমার ইউরোপের বিভিন্ন দেশে, সবাই দেখতে পাচ্ছ, দুঃখিত নেটওয়ার্কের সমস্যার জন্য আটকে গিয়েছিল। ইউরোপিয়ানের সদস্য দেশ হচ্ছে 28। অনেক সময় এমসিকিউতে বলা হতে পারে যে ইউরোপিয়ান ইউনিয়নের মোট সদস্য কত। মোট সদস্য হচ্ছে 28টা দেশের সমন্বয়ে ইউরোপিয়ান ইউনিয়ন গঠন করা হয়ে থাকে এবং এটার একটা কমন মুদ্রা হচ্ছে ইউরো। এই 28টা দেশে কমন একটা মুদ্রা ব্যবহার করা হয়ে থাকে, সেটা হচ্ছে নাম হচ্ছে ইউরো। মনে রাখবে, অনেক সময় এমসিকিউ হিসেবে বলা হতে পারে যে কোন সংস্থার নিজস্ব কমন মুদ্রা রয়েছে, কোন সংস্থার ইউরোপিয়ান ইউনিয়ন, এবং সেই কমন মুদ্রাটা হচ্ছে 28টা দেশে ইউরো, এটা মনে রাখবে। এবং ব্রিটেন দেশটা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার জন্য কার্যক্রম চালাচ্ছে, এবং যদি বেরিয়ে যায় ব্রিটেন তাহলে সেক্ষেত্রে এর সদস্য সংখ্যা একটা কমে যাবে, হয়ে দাঁড়াবে 27। ঠিক আছে, বর্তমানে এর সদস্য 28, এটা মনে রাখবে। এবং তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপের বিভিন্ন দেশে যে মারাত্মক ক্ষতি সৃষ্টি করে তা থেকে বেরিয়ে আসতে নিরন্তর প্রচেষ্টার অংশ হিসেবেই প্রথমে তোমার ইউরোপিয়ান কমিউনিটি গঠন করা হয় এবং পরে সেই ইউরোপিয়ান কমিউনিটিটা তোমার ইউরোপিয়ান ইউনিয়নে রূপান্তর করা হয়। এবং এটার উদ্দেশ্য ছিল যে নিজেদের শক্তিকে সমন্বিত করে আঞ্চলিক শক্তিশালী জোট হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করা এবং একই সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি হিসেবে অন্যদের মোকাবেলায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করাটাই ছিল এই ইউরোপিয়ান ইউনিয়নের উদ্দেশ্য। এবং ইউরোপীয় সংস্কৃতি ও মূল্যবোধকে সবার সামনে তুলে ধরাও এর আরেকটা উদ্দেশ্য ছিল। এবং 28টা দেশের সমন্বয়ে গড়া এই ইউরোপীয় ইউনিয়নকে তোমার পৃথিবীর সবচেয়ে বড় এবং সফল আঞ্চলিক জোট বলা হয়ে থাকে। আমরা আরেকটা এমসিকিউ পাচ্ছি যে পৃথিবীর সবচেয়ে বড় এবং সফল আঞ্চলিক জোটের নাম কি। পৃথিবীর সবচেয়ে বড় এবং সফল আঞ্চলিক জোটের নাম হচ্ছে কি ইউরোপিয়ান ইউনিয়ন। এবং এর কমন মুদ্রা কি? কমন মুদ্রা হচ্ছে তোমার ইউরো। এবং এটা তোমার বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে থাকে, যেমন মূলধন ও জনশক্তির অবাধ প্রবাহ নিশ্চিত করে থাকে। তারপরে হচ্ছে যে সদস্যভুক্ত দেশগুলো রয়েছে সে সকল দেশে তোমার ভিসাবিহীন যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করে থাকে এবং সমশুল্কে আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালনা করে থাকে। এবং সমরাজনৈতিক যে সদস্য যে 28টা দেশ রয়েছে সেখানে তোমার সমরাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক মূল্যবোধকে তোমার করে থাকে, সকলের নিকট তোমার উপস্থাপন করে থাকে তাদের মূল্যবোধগুলো এবং সামাজিক যে এই অবস্থানগুলো রয়েছে, মূল্যবোধগুলো রয়েছে, সেগুলো তোমার বিশ্বের সকল দেশের নিকট তুলে ধরার কাজ করে থাকে। এবং পৃথিবীর অন্য কোনো জোট এ পর্যায়ে পৌঁছতে এখনও পারেনি, তাই ইউরোপিয়ান ইউনিয়ন একটা আদর্শ সংস্থা হিসেবে তোমার বিশ্বের কাছে নিজেদেরকে তুলে ধরতে সক্ষম হয়েছে। আচ্ছা, তাহলে আমরা ইউরোপিয়ান ইউনিয়ন সম্পর্কে জানলাম। তারপরে হচ্ছে তোমার বিভিন্ন সংস্থা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম এবং এই জোট ইউরোপিয়ান ইউনিয়ন গঠনের কিছু সুবিধা রয়েছে, সুবিধাগুলো অবশ্যই তোমরা ভালো মতো পড়বে। এবং এই তোমার ব্যবসায় বিভিন্ন বাধা দ্রুত অপসারণের করার লক্ষ্যে তোমার এটা প্রায় 300টি আইনগত সংস্কার সাধন করে থাকে ইউরোপিয়ান ইউনিয়ন। এবং সদস্য দেশগুলোর মধ্যে কি করে থাকে? পণ্য, সেবা, মূলধন ও জনশক্তির অবাধ প্রবাহ নিশ্চিত করে থাকে। এটা তোমরা মনে রাখবে যে কি কি সুবিধা আসলে ইউরোপিয়ানভুক্ত হলে কি কি সুবিধা পায়, সেগুলো হচ্ছে তোমার পড়বে তোমরা। এবং সব দেশে কি হয়? একই বহিঃশুল্ক হার ধার্য করা হয়ে থাকে এবং সকল দেশ, ইউরোপিয়ানভুক্ত সকল দেশ একই মুদ্রা ব্যবহার করে থাকে, যেটা ইউরো নামে পরিচিত। এছাড়াও তোমার সদস্য দেশের যে কোনো ছাত্র বা শিক্ষার্থী ডিপ্লোমা বা উচ্চতর ডিগ্রি লাভের জন্য তোমার অন্য দেশে অবাধেই যাতায়াত করতে পারবে। তার মানে
তুমি যদি ইউরোপিয়ান ভুক্ত দেশ হও তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশের নাগরিক হলে তারা এই সুবিধাটা পাবে যে কোনো ডিপ্লোমা অর্জন করতে গেলে শিক্ষার্থীরা যদি উচ্চতর ডিগ্রি লাভ করতে চায় সেক্ষেত্রে তারা অবাধেই তোমার যাতায়াত করতে পারবে যদি সেই সকল দেশগুলো ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত হয়। এবং এতে ইউরোপীয় ইউনিয়ন শুধুমাত্র অর্থনৈতিক জোট এবং অর্থনৈতিক পরাশক্তি হিসেবেই নয়, শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবেও ইউরোপকে প্রতিষ্ঠা করতে সহায়তা প্রদান করেছে। ঠিক আছে, তোমাদের এই পর্যন্ত ক্লিয়ার সবার? তাহলে তোমাদের আজকে তোমাদের SW হবে। আমাদের যেহেতু এই চ্যাপ্টারটা শেষ, তোমাদের বইতে যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে সেগুলো অবশ্যই সলভ করবে বাসায়, এবং কোথাও যদি সমস্যা হয় আমাকে জানাবে। আমরা পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টারের যেই তোমার বোর্ড প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী ক্লাসে। তো এই জন্য তোমাদের কাজ হবে যে আজকে যে সংস্থাগুলো পড়ালাম, আজকে আমরা কোন কোন সংস্থা পড়ালাম? আজকে আমরা পড়িয়েছি সাফটা পড়িয়েছি, আসিয়ান পড়িয়েছি, তারপর বিমস্টেক, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এবং গাট, এবং সর্বশেষ হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। তাহলে তোমাদের SW থাকবে হচ্ছে সাফটা, তারপর হচ্ছে আসিয়ান, বিমস্টেক, WTO এবং ইউরোপিয়ান ইউনিয়নের তোমার যে সকল কার্যাবলী সম্পাদন করে থাকে, যে সকল সুবিধা প্রদান করে থাকে, কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, পূর্ণরূপ এবং সদস্য দেশ, এগুলো অবশ্যই পড়বে। এবং এই সৃজনশীলের জন্য এই 5টা সংস্থার কার্যাবলী উদ্দেশ্যগুলো ভালো মতো পড়বে, কারণ অনেক সময় উদ্দীপক দিয়ে তোমাকে বলবে যে কোন ধরনের আন্তর্জাতিক সংস্থার কথা এখানে বলা হয়েছে। এগুলো কিন্তু এই আন্তর্জাতিক সংস্থাগুলো কি করে থাকে, তোমার ব্যবসায়িক বিভিন্ন সহায়তা প্রদান করে থাকে। আমরা বাংলাদেশের বিভিন্ন সংস্থা সম্পর্কে পড়েছিলাম এর আগে, যেমন ছিল BGMEA, EPB, তারপরে হচ্ছে তোমার FBCCI। তো ঠিক একইভাবে তারপর হচ্ছে তোমার SME লোন প্রদান করে থাকে, এবং বিভিন্ন ধরনের যে NGOগুলো আছে, আশা, প্রশিকা, মাইডাস, তারপর হচ্ছে ব্রাক, এগুলো কাজ করে থাকে। এছাড়াও তোমার এই আন্তর্জাতিক এই সংস্থাগুলো তোমার কি করে থাকে, ব্যবসায় পরিচালনায় বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সহযোগিতা, সেবা সহযোগিতা প্রদান করার কাজে নিয়োজিত থাকে। এজন্য তোমরা অবশ্যই এগুলা পড়বে। এবং এই কয়টা আছে, এই 5টা টপিকের উপরে আমরা আগামী ক্লাসে বোর্ড কোশ্চেন সলভ করব। তোমাদের কাজটা হবে বাসায় প্র্যাকটিস করা, এবং আমি প্রশ্ন দেখাবো, তোমরা চেষ্টা করবে সলভ করতে। আমি উত্তর আগে বলে দিব না, তোমরা উত্তরটা আগে বলবে, তারপরে আমি কারেকশন করব। ঠিক আছে, এভাবে করলে কি হবে, আমি বুঝতে পারবো যে আসলে তোমরা আসলে কতটুকু লেকচার বুঝতে পারছো এবং কতটুকু তোমাদের মানে প্রত্যেকটা লেকচারের ওপর কতটুকু তোমাদের ধারণা লাভ করতে সক্ষম হয়েছো সেটা আমি বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাক। আর তোমরা একটা কাজ করবে, অবশ্যই 25শে আগস্ট কিন্তু তোমাদের লাস্ট ডেট ভর্তির। ফার্স্ট ইয়ারের ভর্তি কার্যক্রম 9 আগস্ট থেকে শুরু হয়ে গিয়েছে। কাজেই তোমরা যেহেতু তোমাদেরকে সেকেন্ড ইয়ারে প্রমোশন দিয়ে দেওয়া হয়েছে, কাজেই 25 তারিখের মধ্যে অবশ্যই ভর্তি হয়ে যাবে। যাদের বেতন বকেয়া রয়েছে পরিশোধ করে, এবং ভর্তি হলে অবশ্যই আমাকে একটু জানাবে। আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে জানালেও হবে, অথবা তোমরা আমাকে মেসেঞ্জারেও জানাতে পারো বা ফোনের মাধ্যমেও জানাতে পারো যে যারা যারা পরিশোধ করেছো। ঠিক আছে, সবাই এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।